আপনি এই আন্দোলনের একদম শুরুর যে ঘটনা 2018 সেখান থেকেই আপনার উদ্ভব এবং সেখান থেকে আপনারা এখন মেন বা মূলধারার একটি রাজনৈতিক দলের আপনি দ্বিতীয় মানুষ। আপনার কাছে প্রশ্ন হচ্ছে ক্রেডিট নেয়ার যুদ্ধের সঙ্গে নতুন যে একটা রাজনৈতিক দল হতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির উদ্যোগে, সেইটার সেকেন্ড ম্যান মানে সদস্য সচিব কে হবেন তার কোন আন্তঃসম্পর্ক আপনি খুঁজে পান? মানে সেখানে সাবেক শিবিরের কে হবে নাকি সাবেক বামপন্থী কেউ হবে, এরকম কোনো বিভাজন হলো কিনা? এখন আমার যেটি মনে হচ্ছে যে মানুষ মাত্রই শিবির এরকম মনে হচ্ছে। মানে ফেসবুকে আমি দেখেছি অনেকে লিখছে, আসলে এখন এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা শুরু হয়েছে, এখন আসলে সন্দেহ তৈরি হচ্ছে যে কে শিবির কে শিবির না। নাগরিক কমিটির পক্ষ থেকে কিন্তু এ ধরনের যে আপনার সমালোচনা সেটা সূত্রপাত, এবং দেখেন সেই সূত্রপাত আজকে সারা দেশে কিন্তু ছড়িয়ে পড়েছে, এবং নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান বা নতুন একটি দল সেটা কিন্তু ভাটা পড়ল। তারা দাবি করতে পারে না এটি সাধারণ ঘটনা, বাট এটি আসলে সাধারণ কোনো ঘটনা হলে আজকে টকশোর আয়োজনটা হতো না। হয়তো এরকম আরও অসংখ্য টকশো আজকে রাতে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে হচ্ছে। দেখেন, আমরা শুরুতেই যেটি বলেছিলাম, যখন আপনি সবার মর্যাদা সবার অর্জন সেটি স্বীকার করবেন না, তখন কিন্তু একটি সময় না একটা সময় এই ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। এতদিন শিবির যেটি করেছে যে তারা চুপ ছিল, তারা যে তাদের অধিকার থেকে বঞ্চিত হয়েছে সেটি নিয়ে মুখ খোলে নাই, কিন্তু যখন দেখছে যে আসলে তাদের যে অর্জন ত্যাগ সেটি আসলে মূল্যায়ন করা হচ্ছে না, তখন তাদের মধ্যে অনেকে আছে এটি আসলে তুলে ধরছে, লেখালেখি করছে। সবাই তারা একরকম না, হয়তো যারা শীর্ষ নেতৃবৃন্দ তারা এটি নিয়ে কথা বলছে না। এর আগে দেখেন আমরা কিন্তু এই কথাগুলো আমাদের ছাত্র অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদ আমরা বলেছি। এমনকি বিএনপির পক্ষ থেকে বলেন বা ছাত্রদলের পক্ষ থেকে শীর্ষ পর্যায় থেকে না আসলেও অনেকে কিন্তু এই খবরের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, অন্যান্য দল থেকেও এসেছে। আমরা বারবার বলে আসছিলাম যে ৭১-এর পরে যেমনিভাবে আওয়ামী লীগের নেতৃত্বে শেখ মুজিব ক্ষমতা কক্ষিগত করেছিল, ঠিক একই স্টাইলে একইভাবে ২৪-এও কিন্তু সেই ক্ষমতা কক্ষিগত করা হয়েছে, একটি একপাক্ষিক সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকেই বলে আসছিলাম যে আপনি যদি জাতীয় ঐক্য সংহতির জাতীয় সরকার গঠন না করেন তাহলে আগামীতে পরিস্থিতি সামলাতে পারবেন না। এখন কি পারতেছে? আজকে আমরা যারা ফেসিবাদ বিরোধী শক্তি ছিলাম তাদের ভিতরে মতানৈক্য, তারা বিভাজিত, তাদের চাওয়া পাওয়ার ভিন্নতা, এই সুযোগে কিন্তু আওয়ামী লীগ বলেন ছাত্রলীগ বলেন তারা ফিরে আসতে পারে। আমাদের এই বিভাজন দেখে, আমাদের এই রুটি নিয়ে ভাগাভাগি দেখে তারা কিন্তু হাসতেছে। আজকে দেখলাম যে শেখ হাসিনা লাইভে এসেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। শেখ হাসিনা লাইভে এসেছে এবং আওয়ামী লীগের পেজ থেকে একটি পোস্ট দিয়েছে, সেটি আমি দেখেছি এই বিভাজন নিয়ে। এক্স্যাক্টলি, শেখ হাসিনা ফেসবুক লাইভ এসেছে এবং তিনি বলছেন যে আমি আসব, আমি ফিরব। এই সাহসটা আসলে কই থেকে পাইতেছে? কারণ শেখ হাসিনা বুঝতেছে যে অভ্যুত্থানের পরে যদি একতা না থাকে তাহলে কিন্তু কামব্যাক করা সহজ হয়ে যায়। যেমন কিন্তু এর আগে কিন্তু আওয়ামী লীগ কামব্যাক করেছে আমাদের ভিতরে বিভাজনের কারণে। এখন যদি আমরা এই ধরনের ক্রেডিট ভাগাভাগি করতে থাকি তাহলে কিন্তু হাসিনা খুব সহজেই কিন্তু ফিরে আসবে। আপনি কি আমাকে সময় দিবেন? তাহলে আমি শেষ করি। সেটি হলো, আমরা মনে হয় জাতিসংঘের এই রিপোর্টের পরেও শেখ হাসিনার কামব্যাক করা খুব সহজ হবে না। আমরা যদি নিজেরা মারামারি করে খুনাখুনি করে নিজেরা যদি রক্তারক্তি করি তাহলে হাসিনা তো কামব্যাক করতেই পারে। আমরা এই জন্যই বারবার বলছি যে সবার যে অর্জন, সবার যে ত্যাগ সেটির মূল্যায়ন করতে হবে। ছাত্র দলের ব্যাপক ভূমিকা আছে আন্দোলনে, ছাত্র শিবিরের আছে, ছাত্র অধিকার পরিষদের আছে, প্রত্যেকটা ছাত্র সংগঠন ইসলামিক বলেন, বাম বলেন বা মধ্যপন্থী বলেন, সবাই মিলে আন্দোলনটা করেছে। কিন্তু যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, এক্স্যাক্টলি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল, কিন্তু যখন আমাদের প্রধান উপদেষ্টা একমাত্র বৈষম্যবিরোধী নেতৃত্বে সামনে যারা ছিল, ছাত্র প্রতিনিধিদের সাথে সংলাপ করার নামে শুধু তাদের সাথে বসে, তখন শিবিরের মনে আঘাত লাগে, ছাত্র দলের লাগে, ছাত্র অধিকার পরিষদের লাগে। সুতরাং এই যে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, সরকারের এখান থেকে খানিকটা এক ধরনের বিভাজন তৈরি হয়েছে, সরকার নিজেই বিভাজন তৈরি করছে।